ওগো, তোমার আবার কি হলো? আজ যে ঘুম থেকে উঠে কারখানায় কাজে যাচ্ছ না? এদিকে বেলা তো আর কম হলো না। বেশি বেলা হয়ে গেলে তো আর কারখানার কাজে প্রবেশ করতে পারবে না। না গো গিন্নি, আজকে শরীরটা খুব ব্যথা করছে। কাল কিছু মালামাল শরীরের উপর পড়ে গিয়েছিল, তাই শরীরের বিভিন্ন জায়গায় খুব ব্যথা করছে। ভাবছি আজকে আর কাজে যাব না। বলো কি? কাজে না গেলে তো শ্যামলবাবু বেতন কেটে রেখে দেবে। এমনিতেই মাস শেষে তুমি যে কটা টাকা পাও তা দিয়ে ঠিক মতন সংসার চলে না। আজকে শরীরটা বেশ অসুস্থ লাগছে, তাই আজকে আর কোনোভাবেই কাজে যেতে পারবো না গো। আর বেতন কেটে রেখে দিলে কোনো সমস্যা হবে না, পরে না হয় অতিরিক্ত কাজ করে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। আরেকটা কথা শোনো, বলি বেশি খারাপ লাগলে শরীর বলো না, তাহলে ডাক্তার মশাইকে ডেকে নিয়ে আসি। না না গিন্নি, অতটাও খারাপ লাগছে না। তাছাড়া ডাক্তার দেখালে তো আবার অনেকগুলো টাকা খরচ হবে। ডাক্তার লাগবে না, মনে হচ্ছে একটু লেবুর শরবত খেলে ভালো লাগতো। লেবুর শরবত খাবে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাশের গ্রাম থেকে লেবু নিয়ে আসছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো হ্যাঁ। আমার কিন্তু নদীর পাড়ের এই একলা বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না। তোমার নদীর পাড়ের বাড়িতে ভালো না লাগলেও আমার কিন্তু অনেক ভালো লাগে। আমি এবার তাহলে গেলাম। কি ব্যাপার ম্যানেজার শ্যামল, এদিকের কাজ কেমন চলছে? শ্রমিকেরা ঠিকমতো কাজ করছে তো? আগে হ্যাঁ বাবু, শ্রমিকেরা সবাই ঠিকঠাক মতোই কাজ করছে। এদিকের কাজ নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। যেহেতু আমার হাতে এদিকটার দায়িত্ব আছে তো, সেহেতু সব কাজ আমি নিজ দায়িত্বেই করাবো। হে হে। তাই যেন হয় শ্যামল। আরে কি, আশেপাশে কমলকে যে ঠিক দেখতে পাচ্ছি না। কমল কি আজকে কারখানায় আসেনি নাকি শ্যামল? আগে না বাবু, এই কমল বেটা মাঝে মধ্যে কাজে ফাঁকি দেয়। হ্যাঁ, কখনোই কমল কাজে ঠিকঠাক মতো তেমন একটা আসে না। বলো কি শ্যামল, কিন্তু আমি তো দেখি কমলের হাজিরা খাতায় ওর উপস্থিতি তোমার থেকেও বেশি। এমনকি যেদিন তুমি কাজে আসা বন্ধ করে দাও, সেদিনও দেখি কমল ঠিক কাজে চলে আসে, কিন্তু আজ হঠাৎ ও কাজে আসলো না কেন? আগে না বাবু, হ্যাঁ সেই কথা তো আর আমি বলতে পারবো না। তবে খোঁজ নিয়ে জানতে পারলে আপনাকে আমি অবশ্যই জানাবো। হ্যাঁ শ্যামল, তাই করো। দেখো আমার কারখানায় কোনো লোকের যেন অসুবিধে না হয়। যদি কেউ বিপদে পড়ে তাহলে অবশ্যই আমাকে জানাবে। যতটা পারা যায় আমি তাকে সাহায্য করব। কই গো গিন্নি, কোথায় গেলে? শরীরটা যে আজও বেশ ভালো লাগছে না গো। বলো কি গো, তাহলে তো তোমাকে আরও ঔষধ খেতে হবে। বলছিলাম কি, ডাক্তার মশাইয়ের ওষুধগুলো কি আবারও নিয়ে আসবো? আরে না না গিন্নি, ওষুধ আর আনতে হবে না। ওষুধ খেতে খেতে যে মুখটা একেবারে তেতো হয়ে গেছে গো। বলছিলাম কি, যদি একটু ভালো মন্দ খাওয়াতে তাহলে ভালো লাগতো। মুখে ভালো মন্দ দেবে তা ঠিক আছে, কিন্তু দিন দিন তো সংসারের সব কিছু ফুরিয়ে আসছে গো। এদিকে হাতেও অল্প কিছুই টাকা আছে। হ্যাঁ গিন্নি, তা তো জানি, কিন্তু দুঃখের কথা, পেটের ক্ষুধা কি আর মিটবে? যাও না গিন্নি, আজ আমার জন্য কিছু মাংস নিয়ে এসো। আজ মনটা মাংস খেতে ইচ্ছে করছে। আজ কত দিন ধরে তুমি বিছানায় পড়ে আছো, তাই হয়তো তোমার ভালো মন্দ খেতে ইচ্ছা করছে। আচ্ছা, আমি তাহলে বাজারে গিয়ে অল্প কিছু মাংস কিনে আনি, এরপর তোমাকে রান্না করে দেব। হ্যাঁ গিন্নি যাও, আর তাড়াতাড়ি এসো বুঝলে। আচ্ছা বাবা ঠিক আছে, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আগে বাবু, এখানে এ মাসের পুরো খরচের হিসেব আছে। কারখানায় এ মাসের কতটুকু সুতো লেগেছে, কতটুকু কাপড় লেগেছে, সব আমি পাই টু পাই হিসেব করে রেখেছি। আপনি একটু চোখটা বুলিয়ে নিন না। হ্যাঁ আরে না না শ্যামল, কি যে বলো না তুমি। আমার আবার চোখ বুলিয়ে নেওয়ার সময় আছে নাকি? যা খরচ হয়েছে এ মাসে তাই তো লিখেছো। আগে হ্যাঁ বাবু, তাই লিখেছি। আর তারপরেও আপনি চাইলে একবার চোখটা বুলিয়ে নিতে পারেন। আরে না না, আমার আর চোখ বোলাতে হবে না। আমি জানি তুমি নিশ্চয়ই আমার কোম্পানির জন্য অনেক পরিশ্রম করো। আগে হ্যাঁ বাবু, আপনার কোম্পানি মানে তো আমারও কোম্পানি। আর একটা কথা শোনো শ্যামল, এ মাসে কিন্তু খুব কম টাকা লাভ করেছি। কি করবেন বাবু, এ মাসে তো আমাদের কারখানার কয়েকটা লোক ছুটিতে আছে। ওদিকে আবার কমল আজ কতদিন ধরে কাজে আসছে না। বলো কি শ্যামল, তোমাকে না কমলের খোঁজ নিতে বলেছিলাম? আগে হ্যাঁ বাবু, খোঁজ তো নিয়েছিলাম, তবে টাকার বিষয় কি আর কথা হয় বলেন? কি বলছো কি? টাকার বিষয় মানে? আসলে যতীন বাবু, আপনাকে কিভাবে বলবো, কমল যে খুব অসুস্থ, ওর কিছু টাকা পয়সার প্রয়োজন আছে আর কি। আরে দেখো দেখি কাণ্ড, আমার কারখানার একটা কর্মচারী অসুস্থ আর তার টাকার প্রয়োজন, তুমি আমাকে আগে বলবে না? যাও যাও, কমলের চিকিৎসার জন্য ওকে 10,000 টাকা দিয়ে এসো। কিন্তু যতীন বাবু, 10,000 টাকা তো অনেক টাকা। এই এতগুলো টাকা কি কমলকে দেওয়া ঠিক হবে? কমল হলো আমার কারখানার সবচেয়ে পুরনো লোক। এমনকি তোমারও আগে কমল এই কারখানায় কাজে এসেছে। এটুকু তো কমলের আমার কাছে প্রাপ্য।
আপনি মহান যতীনবাবু। আমি তাহলে এবার আসি। হ্যাঁ, হ্যাঁ শ্যামল, যাও যাও। মামা, মামি, আরে কোথায় তোমরা? জলদি করে একটু বাইরে এসো। আমি রূপা। আরে রূপা, কেমন আছিস মা? আর কখনই বা এলি? আসার আগে অন্তত আমাকে তো একটু জানাতে পারতিস নাকি? আর বলো না মামি, এই পথ দিয়েই অফিসে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। অফিস? তুই আবার কিসের অফিস করিস রে রূপা? আর বলো না মামি, মামা যে কারখানায় কাজ করে না, আমি সেই কারখানায় আজ কয়েকদিন হলো হিসেব রক্ষক হিসেবে জয়েন করেছি। তা অফিসে জানতে পারলাম মামা নাকি খুবই অসুস্থ, তাই সোজা তোমাদের দেখতে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল রূপা, আজ কিছু বাজার করে এনেছি, রান্না বান্না করি, তারপর খেয়ে যাস। তা মামা, এবার বলো তো, তুমি আজ কতদিন ধরে অসুস্থ? কতদিন ধরে অসুস্থ সেটা তো ঠিকমতো বলতে পারবো না রূপামা। রূপা, তোর মামা তো প্রায় 15-20 দিন ধরে অসুস্থ রে। বলো কি মামি, তুমি মামাকে ভালো একটা ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখাবো কি করে রূপা, ডাক্তার দেখাতে যে অনেক টাকা লাগে। গ্রামের ডাক্তার মশাইকে দিয়ে কিছু ওষুধ নিয়ে খাইয়েছিলাম, কিন্তু তোর মামা এখন সেই ওষুধও খেতে চাচ্ছে না, বলে ওষুধ খেলে নাকি টাকা খরচ হবে। আচ্ছা মামি, আমাদের কারখানা থেকে যে মামাকে 10,000 টাকা দিয়েছে, সব টাকা কি শেষ করে ফেলেছো? 10,000 টাকা? 10,000 টাকা আবার আমাকে কবে দিল রূপা? কি সব বলছিস রূপা, আমাদের আবার কে 10,000 টাকা দেবে? 10,000 টাকা দিলে তো তোর মামাকে আমি খুব ভালো একটা ডাক্তার দেখাতে পারতাম। এইসব তোমরা কি বলছো মামি? আমাদের কারখানার মালিক যতীন বাবু, তিনি তো মামাকে 10,000 টাকা দিয়েছেন। হিসাব রক্ষক হিসেবে সেই তথ্য আমি কারখানার হিসেবের খাতায়ও লিখে রেখেছি। কিন্তু আমরা কোনো টাকা পাইনি রূপা, আর আমাদের কেউ এসে টাকাও দিয়ে যায়নি। হ্যাঁ রে রূপা, আমরা কোনো টাকা পয়সা পাইনি। এমনকি যে কোম্পানির জন্যে প্রায় 20 বছর ধরে তোর মামা খাটছে, সেই কোম্পানি থেকে কেউ আমাদের একবার দেখতেও আসেনি। এইসব তোমরা কি বলছো মামি? তোমাদের তো কারখানা থেকে লোক এসে দেখে গিয়েছিল, আর তারাই তো যতীন বাবুকে বলেছে মামার চিকিৎসার জন্য নাকি 10,000 টাকা লাগবে। এসব তুই কি বলছিস? আমরা তো কিছুই বুঝতে পারছি না রে, এতগুলো টাকা তবে কোথায় গেল? থাক মামি, তোমাদের আর কিছু বুঝতে হবে না, যা বোঝার আমি সবই বুঝে গেছি। তোমরা বাড়িতেই থাকো, আমি এখনই যতীন বাবুর সাথে গিয়ে কথা বলছি। রূপা মা, তুই যতীন বাবুর সাথে কথা বললে আমাকেও তোর সঙ্গে নিয়ে চল, আমিও তার সাথে কথা বলবো। তোর মামারও একটা কথা বলার ছিল যতীন বাবুকে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর বলতে পারেনি। আচ্ছা ঠিক আছে মামি, চলো তাহলে। কালু, জগাই, তাড়াতাড়ি করে মালগুলো সরা, কেউ দেখে ফেলে কিন্তু সমস্যা হবে। কি যে বলো না শ্যামলদা, আপনি থাকতে আবার কি সমস্যা? হ্যাঁ, এর আগেও তো একটা লোক দেখে ফেলেছিল, কি যেন ওর নাম। তার নাম কমল। এই কমল বেটাকে ধরে তো ইচ্ছে মতো টাইট দিয়েছি। এরপর থেকে ওকে কারখানায় কাজে আসতে দেখি না। ও আর কখনোই কাজে আসবে না রে। এই জগাই, কালু, কমলকে বলে দিয়েছি, ও যদি আবারও কাজে আসে তাহলে এই কারখানা থেকে আমি যত মাল চুরি করি সবকিছু ওর উপর চাপিয়ে দেবো। সেই ভয় তো বেটার কারখানা আসে না। অনেক হয়েছে কথা, এখন থাম দেখি। বেশি কথা না বলে মালগুলো সরিয়ে শহরে গিয়ে বিক্রি করে আয়। এই শোন, আমরা যে কারখানায় মাল চুরি করে বিক্রি করছি, এটা কিন্তু যতীনবাবু কিছুতেই জানতে না পারে। কি যে বলো না শ্যামলদা, আজ আমরা কয়েক মাস ধরে মাল চুরি করছি, এতদিন যতীনবাবু জানতে পারলো না, তার মানে কখনোই জানতে পারবে না। হ্যাঁ, তাই যেন হয়, তাই যেন হয়। তারপরেও আমাদের চোখ কান খোলা রাখতে হবে। এই মনে রাখিস, এই কারখানায় কাজ করে যে কটা টাকা পাই, তার থেকে তো বেশি মাল চুরি করে পাই। আরে রূপা, হঠাৎ তুমি আমার বাড়িতে কেন? তাছাড়া কারখানা তো সে কখন বন্ধ হয়েছে। যতীন বাবু, কারখানার বিষয়ে আপনার সাথে জরুরি একটা কথা বলতে এসেছি। হ্যাঁ রূপা, কি বলবে বলো। যতীন বাবু, আমি হলাম কমলের স্ত্রী। রূপা বলল
আপনি নাকি আমার অসুস্থ স্বামীকে 10,000 টাকা দিয়েছেন, কিন্তু আমরা তো 1 টাকাও হাতে পাইনি। বলো কি কমলের বউ, আমি তো শ্যামলকে দিয়ে 10,000 টাকা পাঠিয়েছি, তো শ্যামল কি তোমাকে টাকা দেয়নি? না যতীনবাবু, টাকা তো দেয়নি, উল্টে শ্যামলবাবু নিজেই কমল মামাকে লাঠি দিয়ে মেরে অসুস্থ করেছে। এসব তোমরা কি বলছো? ম্যানেজার শ্যামল তো এমন হতেও পারে না। আমি তো তোমাদের কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। যতীনবাবু, আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে চলুন, আপনি নিজের চোখেই দেখবেন। ঠিক আছে কমলের বউ, তাই চলো। রূপা, তুমি গিয়ে পুলিশকে খবর দাও। আচ্ছা ঠিক আছে যতীনবাবু, আপনারা যান, আমি পুলিশ নিয়ে এখনই আসছি। এই কালু জগাই, এই জলদি জলদি করে মালগুলো সরা। আজ তোরা মাল চুরি করতে তো অনেক দেরি করে ফেলেছিস। আর শ্যামলদা, তুমি তো ভয় পেও না তো। আর দেখো, তোমার কিচ্ছুটি হবে না। আরে অসময়ে কারখানায় একটা পাখিও আসবে না, বুঝলে? এই জগাই, জানিস না চোরের মন হলো পুলিশ পুলিশ। শ্যামলদা মনে হয় সেই ভয় থাকে। তুই ঠিক কথাই বলেছিস কালু। এই তোরা না কাজের চেয়ে কথা বেশি বলিস। এই জলদি জলদি করে মালগুলো সরা, বলা তো যায় না কখন আবার কি হয়ে যায়। কি ব্যাপার শ্যামল, তোমার কাজে কি এখনো ছুটি হয়নি, নাকি সারা রাতি কাজ করবে? আপনি যতীনবাবু, আপনি হঠাৎ এখানে কেন? কি মনে হয় হঠাৎ এখানে কেন এসেছি? ওরে কালু, পালারে পালা, বাঁচতে চাইলে পালা। এই যে স্বয়ং কারখানার মালিক, ওরে পালারে কালু, বাঁচতে চাইলে এখনই পালা। যতীনবাবু, যতীনবাবু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো এরকম করবো নিকো। যতীনবাবু, হ্যাঁ, আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব। এবারের মতো আমাকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন। তোর শাস্তি হবে 14 শিকের ভেতরে। এই গেছিস, ওকে ধর, ওকে ধরে এখনই থানায় নিয়ে চল। ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর কখনোই চুরি করবো না। পুলিশ সাহেব, ওকে এক্ষুনি থানায় নিয়ে যান। ও যেন কিছুতেই ছাড়া পেতে না পারে সে ব্যবস্থা করুন। হতছাড়া আমার কোম্পানির অনেক মাল চুরি করে বিক্রি করে দিয়েছে, সেই সাথে আমার বিশ্বস্ত কিছু কর্মচারীকে মেরে কাজ থেকে বের করে দিয়েছে। যতীনবাবু চলুন, এবার বাড়ি চলুন, পুলিশ মশাই শ্যামলবাবুকে উপযুক্ত শাস্তি দেবেন। হ্যাঁ রূপা, তাই চলো। আর শোনো, আজ থেকে আমার এই কারখানার ম্যানেজার হলে তুমি। তোমাকে আমি হিসেব রক্ষক থেকে ম্যানেজারে নিয়োগ করলাম। ধন্যবাদ যতীনবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মামি চলো, এবার বাড়ি চলো। ওহ মামি, তোমার হাতের মাংস রান্নার তুলনাই হয় না, মাংস রান্নাটা খুব মজার হয়েছে। হ্যাঁ রে কমল, তোর বউয়ের হাতের রান্নায় জাদু আছে বলতেই হয়। আজ খুব পেট ভরে মাংস খাচ্ছি। খান যতীনবাবু, খান, বেশি বেশি করে খান। এই প্রথম আপনি আমার বাড়িতে এসেছেন, তাই খাবার সময় কোনো রকম লজ্জা করবেন না। হ্যাঁ যতীনবাবু, মনে করবেন এটা আপনার নিজেরই বাড়ি।